আমরা নিজেরা নিজেরা কাম করি লাভ নাই কত বই ভাই এটা আমি খাইলে লাগে তুমি এখানে কি জন্য সভাপতি মনিউদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল, মহিলাদের নেতৃবৃন্দ, আত্মসংগ্রাম স্বেচ্ছাসেবক সহযোগী সম্পাদক উত্তর পাঁচতলী ওয়ার্ডের সভাপতি সম্পাদক আত্মসংগ্রামের সাথে সদস্যদের আমাদের নির্বাচনী বিদ্যালয় সাধারণ উপজেলা আহ্বায়ক সদস্য সচিব সংগ্রাম নেতৃবৃন্দ উপস্থিত আছেন 10 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাদী চৌধুরী, সংগ্রামের সেক্রেটারি আমাদের প্রেমিক বিন্দু 10 নম্বর ওয়ার্ডের উত্তর 10 নম্বর ওয়ার্ডের ছাত্র সভাপতি তারেক এবং জিয়াউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাজা, আমাদের চট্টগ্রাম 4 আসনের সীতাকুণ্ড উপজেলা পৌরসভা 9 নং উত্তর পাঁচতলী এবং 10 নম্বর উত্তর পাঁচতলী ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাতি দল সকল নেতৃবৃন্দরা কিন্তু এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। নেতৃবৃন্দ আছেন উত্তর পাঁচতলী ওয়ার্ডের আবশ্যক থানার মহিলা নেতৃবৃন্দ আছেন, সকিনা এখন নেতৃত্বে আসছেন, ওনারা এখানে বসে আছেন। আমরা আসলে অনেক নেতৃবৃন্দ নার্গিস আলা সকিনা আপনার সবাই আপনার নেতৃত্বে আসছে। আসলে আমরা দুঃখ প্রকাশ করতে অনেক নেতৃবৃন্দকে আমরা কিন্তু এখানে জায়গা দিতে পারছি না। মঞ্চ ছোট, এটা কিন্তু আশ্রমের বাড়িতে অস্থায়ী একটা মঞ্চ ছোটখাটো প্রোগ্রাম করার জন্য। আসলে আমাদের বাংলাদেশ জাতীয় দলের জনপ্রিয়তা, আমাদের দলের চেয়ারপারসন দেশটিতে বেগম খালেদার জনপ্রিয়তা, আমাদের দলের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারণদার আহমেদ আফগানের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জনপ্রিয়তা, আকাশচুম্বী সেই জনপ্রিয়তা, জামাত আসলাম চৌধুরীর আকাশচুম্বী এই জনপ্রিয়তা, এখানে আমরা ক্ষুদ্র পরিসরে মিটিং করে সম্ভব নয়। ডাকলে এটা জনসভার মতো হয়ে যায়। সামনে আমরা প্রোগ্রাম করলে সেটা মাথায় রেখে প্রোগ্রাম করবো, এখানে কিন্তু প্রোগ্রাম করা যাবে না। আমরা বিশাল বিশাল কোনো মাঠে করতে হবে। আমাদের জানুয়ারির 22 তারিখ থেকে এখন কিন্তু করা যাবে না, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, কিছুটা বিধিনিষেধ আছে, করা যাবে না। ক্ষুদ্র আকারে ডাকলে এখন দূরত্ব হয়ে যায়। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলাম ভাই আপনাদেরকে ডেকেছেন, আসলাম ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।
ভাই আপনার মোবাইলে আসতো না আমার তো ওই যে বাইরে বান্ধা আছে ব্যাংকে দিয়া যাচ্ছে দিয়া থেকে নিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই মুহূর্তে কথা বলার সুযোগ বা আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। বিশেষভাবে বক্তব্য অনেক দিয়েছি, অনেক শুনেছেন। আজকে বক্তব্য বেশি দিব না, কিছু নির্দেশনা আছে আমাদের নির্বাচনমুখী, আর কিছু কথাবার্তা আমরা বলবো। বিশেষভাবে আমি কাউকে নাম অ্যাড্রেস করি নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, কারণ আমাদের বিএনপি অঙ্গ সংগঠন যদি হিসাব করি 11টি অঙ্গ সংগঠন, মূল দল, তাহলে আমাদের 12টা এমনি 12-24টা সভাপতি সেক্রেটারি আমাদের আছে। একইভাবে 9 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড যদি হিসাব করি তাহলে আমাদের 324-72 জন এমনি আছে। যদি আমি 72 জনের নাম বলি অনেক বলতে হবে, এছাড়া সাবেক আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, তাদের নাম যদি বলি তাহলে আমাদের 72 কত গুণ হয় সেটা আপনারা ভালো বুঝবেন। সেজন্য আমি নাম উল্লেখ না করার জন্য, উল্লেখ করতে সময়ের সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বিনীতভাবে। আপনারা নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে একজন অখ্যাত মেজর ছিলেন। তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছেন কিভাবে? তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছে দুঃসময়ে, যখন বাংলাদেশ কোন নেতৃত্বের শূন্যতায় চলছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোন সিদ্ধান্ত দিতে পারছিল না, ঠিক সেই অজ্ঞাত মেজর জিয়াউর রহমান আই রিবল বলে সেদিন সেনাবাহিনীর সেই নিয়ম ভঙ্গ করে কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। বলার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে এক হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল। আমাদের বাংলাদেশ একটা ভূখণ্ড, আমরা যেটা বাংলাদেশের মানচিত্র বলি, সেই মানচিত্র বাংলাদেশের জনগণ পেয়েছে। সেই সময় 7.5 কোটি মানুষ ছিল, আজকে এই ভূখণ্ডটি আমরা 18 কোটি মানুষের বা কম বেশি যায় হয় তাদের সকলের সমান অধিকার। স্বাধীনতা যুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের এই মানচিত্রটা পেয়েছে। সেই জন্য এই বাংলাদেশের মাটিটা কোন ধর্মের ব্যক্তিগত বিষয় না, সেটা বাংলাদেশের যারা নাগরিক সবার বিষয়। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেই হিসেবে মুসলিমদের আমরা আমাদের নিয়ম কানুন গুলো ভালোভাবে মানতে হবে। আমাদের কথাবার্তায়, আচার আচরণে, দৈনন্দিন চলাফেরায় আমাদের সেই ইসলামী আদর্শগুলো আমাদের পালন করতে হবে এবং যার যার ধর্ম যারা পালন করবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে করে তারা নির্দ্বিধায় তাদের ধর্ম কর্মগুলো পালন করতে পারে। এটাই হলো জাতীয় ঐক্যের বিষয়। ঠিক একইভাবে বাংলাদেশে 75 সালে যখন একদলীয় শাসন কায়েম হয়েছিল, ঠিক সেই সময় আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দল থেকে মুক্ত করে বাংলাদেশে সবার জন্য সব দলের জন্য সমান অধিকার এনে দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের দিকে ধাবিত করেছে। আবারও এরশাদ সরকার যখন একদলীয় শাসন কায়েম করার মাধ্যমে, স্বৈরাচারী শাসনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক সেই সময়ে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আবার বাংলাদেশের মানুষের জন্য সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত এনেছিল। এই ধারাবাহিকতায় আজকে 55 বছর বা 50 বছর পার হয়ে আমরা 54 বছরে পার হচ্ছি। ঠিক এই সময়ে আবারও হাসিনা সরকার বিগত 15 বছর অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ, যুব সমাজ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার হরণ করেছে। ঠিক সেই সময়ে আমাদের দেশনেত্রী সেই পরিবার জনাব তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে একত্রিত আজকে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দেওয়ার জন্য 25শে মার্চ বাংলাদেশের মানুষকে যেমন উনি ভালোবাসত, একইভাবে বাংলাদেশের সকল স্তরের মানুষ ওনাকে আন্তরিকভাবে ভালোবাসে। সেই ভালোবাসার প্রমাণ করার জন্য 25শে ডিসেম্বর সেই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের কোটি কাছাকাছি মানুষের সমাগম হয়েছে তাকে সম্মান জানানো। এই সম্মান জানানোর মাধ্যমে প্রতীয়মান হয় বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির সাথে আছে, বাংলাদেশের মানুষ তারের শীষের সাথে আছে। বাংলাদেশের মানুষ কিসের সাথে আছে? কিসের সাথে আছে? এই সীতাকুণ্ড আকবর্ষ এলাকার মানুষ কিসের সাথে আছে? অর্থাৎ সামগ্রিক কাছেই এই সীতাকুণ্ডের মানুষ ওই সমাগমে অনেক বেশি অংশগ্রহণের মাধ্যমে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তারাও প্রমাণ করেছে সীতাকুণ্ডের মানুষও সর্বস্তরের মানুষ ধানের শীষের পাশে আছে। যাই হোক, এই ধানের শীষকে আবারও আপনাদের দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য সেই সামনে হলো 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি কি সেই নির্বাচনে ধানের শীষ প্রতীককে আপনাদের সারা বাংলাদেশের মানুষ যেমন বিজয়ী করবে, সেইভাবে সীতাকুণ্ডের মানুষ বিজয় করার জন্য আজকে যে আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ এখানে দেখছি সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমি আগাম অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে। আজকে যেমন কাউকে আমি ফোন করে দাওয়াত দিতে পারি নাই, একটা কথা হলো যে আমার ফোনে একটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই কথাটা না বললেও নয়, যেটাতে সবার নাম্বার সেটা সকাল থেকে হ্যাং হয়ে গেছে, যার কারণে আমি আমার ওই মোবাইলের ডাক্তার কল করেছে, এখনো এসে পৌঁছায়নি, যার কারণে আমি অনেকটা কল করতে পারি নাই কালকে রাতে থেকে। না হলে অনেক সিনিয়র মুরব্বী যারা আছে ইচ্ছা ছিল তাদেরকে কল করব। তবে কল করতে গেলে আমার যে সমস্যাটা হলো ওইটা বন্ধ হওয়ার কারণে মহান রাব্বুল আলামিন যেটা করে ভালোর জন্য করে সেই কথাটা কেন বলি, আমি হয়তো 10 জনকে করতে পারতাম আর 20 জন আমার উপর সন্তুষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ইয়ে থেকে বিপদ থেকে হয়তো বাঁচিয়েছে। আপনারা আমাকে আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে কল করতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা করেছেন তো? এই ধানের শীষ প্রতীকটি প্রাথমিকভাবে আমি যখন কেন্দ্রে যোগাযোগ করি নাই, এই বন্ধুগণ, আমি যখন কেন্দ্রে যোগাযোগ করি নাই, ধানের শীষ প্রতীকটি আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে দিয়েছে। এখানে কাজী সালাউদ্দিনের আলাদাভাবে কোন দোষ আছে বলে আমি মনে করি না। সে গিয়েছিল, তাকে প্রতীকটা প্রাথমিকভাবে মৌখিকভাবে বরাদ্দ দিয়েছে, অর্থাৎ কাজ করার জন্য। এটা বিষয়টা হলো যে আমি সে সময় দেশের বাহিরে ছিলাম, বা আমিও জানতাম না যে হঠাৎ করে মনোনয়নগুলো ঘোষণা করবে, এবং আমি আমার ব্যক্তিগত ব্যবসা সবকিছু মিলে অনেক ঝামেলায় থাকার কারণে আসলে আমি ইচ্ছা করে কেন্দ্রের সাথে অতিরিক্ত যোগাযোগ রাখি নাই। এটা আমার ব্যর্থতা, সেজন্য সালাউদ্দিন বা ওদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। এটা আপনারা ওদেরকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সালাউদ্দিন ইতিমধ্যে যে কাজটা করেছে আমার পক্ষ হয়ে, সারা এই নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের জন্য সব জায়গায় গিয়েছে। ও তো আর অন্য কোনো কাজের জন্য যায় নাই, ধানের শীষের জন্য গিয়েছে। সুতরাং তার প্রতি আপনাদের ক্ষোভ রাখার দরকার। তবে আমাকে যখন গুলশান অফিসে দেখিয়েছে, আমি গুলশান অফিস থেকে কাজী সালাউদ্দিনকে মেসেজ দিয়েছি যে আমাকে ডেকেছে, আমি গুলশান অফিসে আছি, ট্রেনিং এ আছি। একইভাবে আমি কাজী মহিউদ্দিনকেও জানিয়েছি যে আমি ট্রেনিং এ আছি, যে এটা প্রার্থীদের যে ট্রেনিং চলছে সেই ট্রেনিং এ আছি।
এখান থেকে বের হয়ে 5টার সময় বের হয়ে 5টা 5 বা 10 এরকম সময়ের ভিতর আমি কাজী সালাউদ্দিনকে সাথে কথা বলেছি, ফোনে কথা বলেছি 1 মিনিটের কাছাকাছি, 1 মিনিট পুরো না। ওকে বলছি তুমি যদি ঢাকা থাকো আমার বাসায় আসো, আর যদি তুমি আজকে আসতে না পারো আমি তোমার জন্য আজকের দিনও থাকবো, আগামীকাল আসো। সে বলে যে আমাকে আজকে আসবো না, আগামীকাল আসবো। তো আমি আগামীকালও পরের দিনও আসি নাই, তারপরের দিন প্রোগ্রাম দিয়েছি এখানে সীতাকুণ্ডে। 20 তারিখে আমাকে ডেকেছে, 21 তারিখ আমি ঢাকাতে অবস্থান করছি। সালাউদ্দিন আসবে বা কেউ হয়তো কথা বলবে, এখানে অনেক লোকের ভিতর কথা বলতে না পারে, সেই জন্য তাকে আমি ডাকিয়েছি। 22 তারিখে যখন আমি এখানে আসবো সেটার জন্য মহিউদ্দিনকেও বলেছি যে আমি 22 তারিখ আসবো। আমাদের সুজা ভাই সহ যারা আমাদের জয়নুল আবেদিন দুলাল সবাইকে আমি বলেছি, আর সবাইকে বলতে সিনিয়র যে কয়জন আমি বলেছি যে আমি 22 তারিখে আসবো। রাজনীতির ধারাবাহিকতায় তারা সহজভাবে আসলে জিনিসটা সবার জন্য সহজ হয়, সহনীয় হয়ে যায়। এবং 24 তারিখ আমাকে দানের শীষ প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। বন্ধুরা, তোমরা আমার কথা শোনো, সেটা আমি জানি, আমাকে সম্মানও করো, প্রতিটি ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতাও করো, এখনো সহযোগিতা করবা। স্লোগান কখনো দিলে 2 বার বা ম্যাক্সিমাম 3 বারের বেশি বলবা না। যদি তোমাদের হঠাৎ জোশ চলে আসে সেটাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, সেজন্য একদম নিষিদ্ধ করলাম না। তবে তোমরা 2 বার বা 3 বারের বেশি বলবা না, ঠিক আছে? যে না হয় আমার কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কথার ধারাবাহিকতা এগুলো সবাই জানা দরকার। সবার সিনিয়র নেতৃবৃন্দকে আমি আলাদা আলাদা ভাবে বলতে পারবো না, সেজন্য আমি কথাগুলো পরিষ্কার ভাবে বলছি। 22 তারিখে যেটা আসার আমি এসেছি, 24 তারিখে আমাকে প্রতীক বরাদ্দ দিয়েছে। আমি 1টার সময় প্রতীকটা নিয়ে আবারও সালাউদ্দিন মহিউদ্দিনকে ফোন করেছি। প্রথমে ওদেরকে ফোন করেছি, এবং মঞ্জুরুল আলম মঞ্জু, যেটা কন্ডেলঘাটে বাড়ি আর কি, মঞ্জু আমার সাথে ভিতরে ঢুকেছে। আমি মঞ্জুকে না দেখিয়ে এই প্রতীকটা আমি শার্টের ভিতরে করে মঞ্জু আমাদের আরেক মঞ্জুকে দিয়ে গুলশান অফিস থেকে বাহির করি, যাতে কেউ ছবি তুলতে না পারে, যাতে কেউ কিছু করতে না পারে। অপেক্ষাটা কেন? সেই অপেক্ষাটা আমি কেন করেছি? একটা বিশেষ সময়ের জন্য। আমি 24 তারিখ বরাদ্দ পেয়েছি, 25 তারিখ সারা সীতাকুণ্ড থেকে মানুষ যাবে, হয়তো তাদের সাথে দেখা হবে। তাছাড়া এই প্রতীকটা আগে আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে বরাদ্দ হয়েছিল, আমি চেয়েছিলাম তার মাধ্যমে এই প্রতীকটা আমরা সবার সম্মুখে উন্মোচন করব। সেই জন্য আমি 25 তারিখ অনেকে গেছে, ছবি তুলতে দেয় নাই, দেখিয়েছি এই প্রতীক তোমরা দেখো, তোমাদের প্রতীক তোমরা পেয়েছো, কিন্তু আমি এটা তোমাদেরকে ছবি তুলতে দিব না, ফেসবুকে দিতে দিব না। এই প্রতীকটা কাউকে অপমান করার জন্য নয়, এই প্রতীকটা বরাদ্দ করা হয়েছে আপনাদের হৃদয়ের জন্য, আপনাদের সবার প্রচেষ্টার কারণে। সেই জন্য এই প্রতীকটা আমি আপনাদের মাধ্যমেও জনগণের মাঝে ওপেন করতে চাই। আমার উদ্দেশ্য হলো সেটা। আজকে হলো সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়টা এসেছে। আমি অপেক্ষা করেছি, এবং আজকেও গতকালও কাজী মহিউদ্দিনকেও ফোন করেছি, সালাউদ্দিনকেও ফোন করেছি। মানে এটা হলো আমার প্রচেষ্টা যে আমাদের ছোট ভাইরা মান অভিমান, হয়তো একজনকে বরাদ্দ দিয়েছে, মন খারাপও হতে পারে। সে তো আমাদের পরীক্ষিত নেতা, সে তো জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত নেতা। সেই হিসাবে আমি যথেষ্ট সময় নিয়ে আজকের এই মহিউদ্দিন অপেক্ষা করেছি। আজকে যদি ওরা সালাউদ্দিন বা মহিউদ্দিন আসতো তাহলে আমাদের খুব ভালো লাগতো, সবারই ভালো লাগতো। সালাউদ্দিন মহিউদ্দিনকে ফলো করেছে বা সালাউদ্দিনকে ফলো করেছে, তারা আসলে সালাউদ্দিন মহিউদ্দিনের প্রতি না, তারা ধানের শীষ প্রতীকের প্রতি দেখানোর জন্য, সমর্থন দেখানোর জন্য গিয়েছে। এটাতে কোনো দোষের কিছু নাই। কেন্দ্র থেকে তো মৌখিক ভাবে সালাউদ্দিনকে দিয়েছে,
সেজন্য যারা গিয়েছে তাদের সবার প্রতি, যারা আমার জন্য আন্দোলন করেছো, আমার জন্য পজিশন করেছো, আমার জন্য বিভিন্ন পর্যায়ে তোমরা করেছো, আমি তোমাদেরকে অনুরোধ করবো, বিনয়ের সাথে অনুরোধ করবো, তুমি তাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। তারা তাদের পয়েন্টে ছিল, তোমরা তোমাদের পয়েন্টে। কেন্দ্র এই আপামর কেন্দ্র বুঝতে পেরেছে যে সীতাকুণ্ডের অধিকাংশ মানুষ ধানের শীষ প্রতীকটি বরাদ্দ দিতে চাই বাংলাদেশের সাধারণ অর্থাৎ সীতাকুণ্ডের আপাময় জনতাকে, এবং আপাময় জনতার সেই চাওয়াকে ওনারা সার্ভে করেছেন বেশ কয়েকবার। আর এই কয়েক মাস আমি আপনাদের থেকে, আমার মনটা যদিও কাজ ছিল, আপনাদের থেকে অনেকটা নির্বাসনে ছিল, অর্থাৎ আমি ঢাকাতে ছিলাম, অন্তরটা আপনাদের সাথে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে দেখা করিনি। এটাও দলের প্রতি একটা সমর্থন। দল সিদ্ধান্ত যতক্ষণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি ধানের শীষের বিপক্ষে কথা বলতে পারবো। সেজন্য সেই ধারাবাহিকতায় আমার অপেক্ষার মেয়াদ শেষ হয়েছে, এবং এই 20 তারিখ পর্যন্ত আমি আবারও বলি, আমি কিন্তু কেন্দ্রের অনেক নেতার সাথে যোগাযোগ করিনি, শুধুমাত্র আমাদের চট্টগ্রামের নেতা জনাব আমির খসরু মাহমুদের সাথে যোগাযোগ করেছি। অন্য কোন কেন্দ্রীয় নেতা, সবাই আমাকে অনেকে স্নেহ করে, কিন্তু আমি চিটং এর কথা চিন্তা করে, আমাদের চিটং এ সবসময় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তার কথা চিন্তা করে, বা উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন, উনি সিদ্ধান্ত নেবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এবং পরিশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই ধানের শীষ প্রতীকটি আপনাদের জন্য বরাদ্দ আমার মাধ্যমে। এই প্রতীকটা আসলাম চৌধুরীকে বরাদ্দ করেনি, এই প্রতীকটা বরাদ্দ করেছে আপনাদের মতো শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, যারা এই আপনাদের অন্তরে দীর্ঘদিন ধরে ধানের শীষকে লালন করে আসছেন, মতো যুবকেরা যারা জন্মের পর থেকে দেখেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য এই ধানের শীষ প্রতীকের লোকজন কাজ করেছেন। আপনাদের যারা ছাত্র সমাজ, তারা বিগত সময়ে বুঝতে পেরেছে মানুষের বুকের উপর কিভাবে ইট চাপা দিয়ে মানুষের দম বন্ধ করে রাখা হয়েছে। ঠিক সেই একই প্রক্রিয়ার মাধ্যমে 5ই আগস্টের যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই তরুণ সমাজ বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছে। আমাদের মতো অনেক বয়স্ক যারা আছেন তারা রাজনীতি করবে না এরকম বলে অনেকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এই যুব সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনে দিয়েছে। ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনেছে। সেজন্য আমি আবারও জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা জুলাই যুদ্ধ হিসাবে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে ছিল বা অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি সমবেদনা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তবে একটা দুঃখের বিষয় বলি, ছোট বিষয়, মহিউদ্দিন সালাউদ্দিনকে আমি এখনো স্নেহ করি, এখনো আদর করি, কিন্তু এই সমাজের মাধ্যমে আবার পাবো না। মানে এই আজকে কালকে 25শে ডিসেম্বর আমি যেটা বলছিলাম, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশে যেদিন এসেছেন, সেদিন মহিউদ্দিন সাহেবের একটা সাক্ষাৎকার, আমাদের ছোট ভাই কাজী মহিউদ্দিনের সাক্ষাৎকার আমাকে একটু ব্যতীত করেছে, অনেক ব্যতীত করে নেই। এটা হলো আবার আমাদের সীতাকুণ্ডের মানুষের প্রতি কোনো অসম্মান, কথাটা না বললেও হচ্ছে না। উনি সাক্ষাৎকারে বলেছেন, ওনাকে তো আমি ফোন করেছি, আমি জানিয়েছি, সাক্ষাৎকারে বলেছেন যে সীতাকুণ্ডের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী কাজী সালাউদ্দিন। ওরা 25 তারিখ আর বলার দরকার নেই, উনি বলতে পারতো এটা ওনাকে বরাদ্দ করা হয়েছিল। এই বিষয়টা আসলে
জাস্ট আপনাদের অবগত যে এটা দুঃখ না, আমি আবার ক্ষমাও করে দিয়েছি। আমি এটার জন্য জাস্ট এক্সপ্রেসটা করলাম, সাথে সাথে এটাও বলছি যে এটাও মহিউদ্দিনের মনে রাখার কোনো দরকার নাই। মহিউদ্দিনকে বা সালাউদ্দিনকে যদি আবারও বরাদ্দ দেওয়া হয় তাহলে সালাউদ্দিন নির্বাচন করবে, সেখানে তো কারো কিছু করার নেই, আমার তো করার কিছু নেই। সেই জন্য আমি কাজী মহিউদ্দিন বা যারা আছে, যারা সংশ্লিষ্ট যারা আছে বা ওদেরকে যারা পরামর্শ দিচ্ছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব তারা যেন মূলধারার সাথে ফেরত আছে, আর বাকিটা হলো তাদের উপর। সম্মানিত উপস্থিতি, বক্তব্যে আবার একটু ভিন্ন খাতে নিয়ে যাওয়া দরকার নেই। মার্কাটা কি? মার্কাটা এদিকের মার্কা, আপনাদের অন্তরের মার্কাটা হলো ধানের শীষ। সবাই মিলে আমরা ধানের শীষের জন্য কাজ করব। এটার জন্য এবার একটা বিশেষ ট্রেনিং। এবারে যে বিষয়টা হলো যে ক্যাম্পিং এর বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটা আগেও বলেছি, এখনো বলেছি, আমি আজকেই ছাত্র দল, যুব দল নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলাদা বসবো, এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলাদা বসবো। আমি চেষ্টা করব মহিলা দল বা আমাদের যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছে তাদের সাথে আলাদাভাবে বসবো, আলাদাভাবে আমরা টিম করে দিব। প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের কাজ হয়, প্রতিটি ঘরে ঘরে আমাদের যেতে হবে। আর এই তরুণ সমাজটা হলো স্মার্টফোন কেন্দ্রিক, সেই জন্য আমাদের প্রচারণাটা কিছুটা স্মার্টফোন কেন্দ্রিক যেতে হবে বাস্তবতার কারণে। সেজন্য কেন্দ্র থেকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে, যারা মিডিয়া ম্যানেজার থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ইউনিট থেকে, অর্থাৎ ইউনিয়ন গুলোতে, প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে পেজ করতে হবে। পেজটা হলো যে মানে প্রচারণার জন্য একটা অনলাইন খোলা, এরকম একটা পেজ প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক করতে হবে। একই ইউনিয়ন ভিত্তিক করার পরও এগুলোর জন্য আমাদের এখানে গাইডলাইন দিব, আমরা ট্রেনিং করবো, আমাদের ফৌজদারহাট অফিস আছে, সবকিছু মিলে একইভাবে এজেন্ট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের জন্য আমাদের ক্যাম্পিং গুলো হবে। বন্ধুরা, কথা বেশি শুনতে ইচ্ছা করবে না, এগুলো একটু তো গঠনতান্ত্রিক কথা, এগুলোতে মজা কম, স্লোগান কম, যার কারণে একটু কষ্ট লাগবে, কিন্তু শুনতে হবে, একসাথে পাবো না। তো সেজন্য প্রত্যেক ইউনিয়নেরও একজন মিডিয়া ম্যানেজার লাগবে, ঠিক করে দিতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ বসে ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, এটা যুব সমাজ যেটা অনলাইনে পারদর্শী, এদের 2-3 জনের একটা টিম করে দিতে হবে প্রত্যেকটা ইউনিটে। একইভাবে আকবর শাহ, এখানে 2টা ওয়ার্ড আমাদের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড, আকবর শাহ বারদলে আংশিক সহ, এখানেও একইভাবে মিডিয়া ক্যাম্প করতে হবে। ভোট কেন্দ্রগুলোর জন্য, এটার জন্য তো আমার নতুন করে বলার নেই, নির্বাচন কমিটি বা কেন্দ্র কমিটি এগুলা আমার চেয়ে আপনারা অনেক পারদর্শী। আপনারা চেয়ারম্যান ইলেকশন করেন, আপনার গ্রামের ভোট করেন, এবং প্রত্যেকটি পর্যায়ে আপনাদের অনেক অভিজ্ঞতা। এই বিষয়ে আমি আলাদাভাবে পরামর্শ দেওয়ার দরকার, এগুলো আপনারা করে নিবেন বা আমরা কথা বলে আবার করে নিব। সব মিলে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি আর বক্তব্যের কলবর বাড়াবো না, আমি শেষের দিকে চলে আসছি। এখন সেই মহেন্দ্রক্ষণ আপনাদের মার্কা আপনাদের হাতে তুলে দিতে চাই। আমি আকবর শাহ, প্রেসিডেন্ট সেক্রেটারি, বা আমাদের আব্দুল সত্তার সেলিম, আমাদের পৌরসভার আছে জাকির ভাই, সোলো ভাই আছে, আকবর শাহ 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আলাদা নাম বলছি না। একইভাবে আমাদের পৌরসভার কমলকত সহ, জহুর সহ, মোরসালে সহেরা আছে, মাইনু আছে। তোমরা সবাই মিলে জনগণের উদ্দেশ্যে এদিকে যাও, আমার বিশ্বাস জনগণের উদ্দেশ্যে মার্কাটা অনুরোধ, এদিকে যাও, আমি ওনাদের হাতে তুলে দিব। অনেকে আগে ছবি তুলেছে, আমরা পর্যন্ত ছবি তুলতে দিয়েছি।
ভিতরে কি আছে সেটা আমি ছবি তুলতে চাই না। নামটা তুলে অনেকে ফেসবুকে দিয়েছে, ইয়েতে দিয়েছে। আজকে ভিতরে কি আছে এটা দেখতে হবে। এই জন্য ভিতরে যেটা আছে সেটা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো। আমরা যদিও মমিন ভাই, এ মমিন ভাই, বিএনপি পদবী দলের নাম 007 নম্বর এত ধারা নির্বাচনী এলাকায় 281 চট্টগ্রাম 4 জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ আসলাম চৌধুরী তুমি বলবার কথা আমি লাগতো Hello!
ছেড়ে দেন। মুরব্বীদেরকে দেখলে দোকানে সম্মান করবেন। আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন। এলাকার মানুষ আবাল বৃদ্ধ বনিতা যাতে বলে আমাদের জাতীয়তাবাদী শক্তির মানুষেরা ধর্ম প্রাণ এবং প্রতিটি ক্ষেত্রে ওরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী। আপনারা এই ইমেজটা পুরা সীতাকুণ্ডে তুলে ধরবেন, তখন ধানের শীষ প্রতীক কি? ধানের শীষ প্রতীক অটোমেটিক্যালি বিজয়ী হবে। আপনাদের সেই আচরণে করি সম্মানিত মুরব্বীবৃন্দ, আমার বয়সে যারা অনেক বড়, তারা এসেছে আমাদের সমবয়সী বা আমাদের ৫-১০ বছরের আমাকে সম্মানিত করার জন্য একইভাবে গতবার আজকেও দীর্ঘক্ষণ তারপরে তারা কষ্ট স্বীকার করার জন্য আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে আমাদের যুব সমাজের সেই আস্পেক্টকে ধরে রেখে তাদের শেষ প্রতীককে আবারও আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ